ওয়েলকাম অনুপ্রিয় B23 নিউজ চ্যানেলের টক শোতে আছি তোমাকে। তো আমরা তো জানি তুমি ফেমাস, ভেরি ফেমাস অ্যাক্টর। ফেমাস কিনা জানি না, চেষ্টা করি তো করছি। তো পাবলিক তো জানে না, পাবলিক অনেকে জানে অনেকে জানে না, তো কিছুটা তোমার সম্পর্কে জানতে চাই। দেখো, আমার নাম অনুপ্রিয় চ্যাটার্জি। আমি প্রত্যন্তই একটা গ্রাম বাংলা বলা যেতে পারে, বাঁকুড়া জেলা থেকে বিলং করি, এবং আমার আমার স্কুল বাঁকুড়া জেলা স্কুল, আমার কলেজ বাঁকুড়া সম্মেলনী কলেজ। এবং আফটার দ্যাট আমার বাবা কখনোই কোনোদিনও চাননি যে আমি এই প্রফেশনে আসি। হয় না, আমার বাবা অ্যাকচুয়ালি উনি ডক্টর যেহেতু প্রফেশন, তো উনি সবসময় চাইতেন যে ওনার ছেলে হি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার। তো উনি সবসময় চাইতেন যে উনি ওনার ছেলে ডাক্তার প্রফেশনে আসুক। তো আমি দাঁতের ডাক্তারিতে ভর্তি হলাম। সেটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো 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 সেটা হচ্ছে তোমার নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি মেডিকেল কলেজ থেকে আমি ওখান থেকে অ্যাডমিশন নিলাম। তো 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 মানে সেকেন্ড ইয়ারে ছাড়তে হলো। মানে আমার ন্যাক যত কি বলবো, আমার টুটটুটকে ভারবারকে ন্যাক ছিল অভিনয়ের পেছনে। হ্যাঁ, তারপর আমি দেখলাম যে আমাকে ফিল্ম স্কুলে যেতে গেলে আর কি, ফিল্ম স্কুলে যদি আমি অ্যাডমিশন নিই তাহলে আমাকে গ্র্যাজুয়েশনটা করতে হবে। তো বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে আমি বটনি অনার্স নিয়ে অ্যাডমিশন নিলাম। নিয়ে তারপর জার্নি স্টার্ট হলো আমার কলেজে ঢোকা। আর আমার ছবি সংক্রান্ত মানে ভারতবর্ষ এবং ওয়ার্ল্ডে কি ছবি নিয়ে কি কি রিসার্চ চলছে সেটা নিয়ে পড়াশোনা। হ্যাঁ, মানে ইন্সপায়ার্ড হয়ে মানে নিজের ওটা একটা ইচ্ছা জেগে উঠলো। হ্যাঁ, আমি দেখলাম যে এটাই সময়, যে আমাকে যদি আমি সাইড না হয়ে যাই তাহলে সারা জীবন এটাই মনে হবে যে সময় ছিল, সুযোগ ছিল, বাড়ির বাইরে গাড়িটা দাঁড়িয়ে ছিল, আমি মিস করে দিলাম। তো গাড়িটা আলটিমেটলি একটা একটা মানে এজের পর। তো এভাবেই জার্নি শুরু হলো। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ার দিই তখন এক্সাম ক্র্যাক করি, ফেল। সেকেন্ড ইয়ারে যখন এক্সাম ক্র্যাক করলাম ফিল্ম স্কুলে, ফেল। থার্ড ইয়ারে যখন আমি কলেজ পাস আউট হয়ে যাব তখন আমি এক্সাম দিই ফিল্ম স্কুলে, ফেল। মানে এটা ঠিক তুই ওরম স্টোরিটার মতন যাচ্ছে, ওই 12th ফেলের গল্পের দিকে যাচ্ছে। আমি প্রথমেই মানে বলি আই এম এ সাকসেসফুল ফেলিয়ার। হ্যাঁ, আমি আমি জীবনের মানে মানে যদি সাকসেসের ফুল ফেলিয়ারে যদি এক্সাম্পল থাকে, মনে হয় আমার এক্সাম্পলটা মানে একদম উপরে যাবে। হ্যাঁ, এরকম এরকম একটা ব্যাপার হতে পারে। দেন যখন আমি কলেজ থেকে বেরোলাম আর কি 2014, তো সেই সময় আমি আরেকবার এক্সাম দিতে গেলাম। আমি তখন মানে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি ভাবছি কি হবে, হবে না, ফেল করবো অবভিয়াসলি, এর থেকে বেশি কি হবে। এক্সাম দিলাম, এক্সাম দিয়ে অ্যান্ড যখন আমি এক্সাম দিয়ে এলাম, হ্যাঁ এখানে একটা বলে রাখি, মানে আমি এটা নিজেও জানতাম না। শিওর শিওর শিওর, আমি এটা জানতাম না। মানে ফিল্ম স্কুলের যে এক্সামের ফর্ম সেটা কিন্তু আমার বাপি নিয়ে এসেছিলেন। তাই? তার মানে বাবা নাকি পছন্দ না, তাহলে নিয়ে এলো কিভাবে? এটাই হচ্ছে বড় জিনিস, মানে বাবারা কখনো তার মানে মনটা বুঝেছিল, দুঃখ দিতে চায়। হ্যাঁ, মানে বাবারা কখনো মানে ছেলেদেরকে বলতে পারেন না যে আমি তোকে কতটা ভালোবাসি, এবং অপরপক্ষে ছেলেরাও বাবাকে বলতে পারেন না যে আমি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এখনো মনে আছে, ফিল্ম স্কুলে ফর্ম নিয়ে এসে বলে এরা ফিল আপ করো, ফিল আপ করলাম। হ্যাঁ, কুরিয়ার করে জমা দিলাম, সমস্ত কিছু হলাম, এক্সাম দিতে গেলাম, এক্সামের জন্য বলো, এক্সাম দিয়ে ইন্টারভিউ দিয়ে এলাম। আমি জানি ফেল করবো, ওই যে বললাম আমি বললাম যে সাকসেসফুল ফেলিয়ার। তারা তখন আমাকে ফোন করছে, আই থিঙ্ক আফটার এক্সাম অ্যান্ড ইন্টারভিউ 3 month লেটার। সাকসেসফুল ফেলিওর স্টোরিটা শুনতে থাকি। হ্যাঁ, সাকসেসফুল ফেলিয়ার এটাই অ্যাকচুয়ালি 3 মাস পর, 3 month লেটার। তারপর তারা বাপির নাম্বার দেওয়া ছিল, বাপিকে ফোন করে বলে যে আপনার ছেলে সিলেক্টেড। হ্যাঁ, Yes. মানে সাকসেসফুল সাকসেসফুল ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা তোর সাথে একটু খেজুর আলাদা করে নে। খেজুর আলাদা, আচ্ছা এটা খেজুর খা। দিদি রাতে খেজুর আলাদা পেলি রে। আহা। বল। তো 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 ঘটনা যেটা, মানে আমি সত্যি খুব অবাক হয়ে যাই যে আমি পাশ করে গেলাম। আমি দাঁড়া, কিন্তু তুই পাসটা করলি, তার আগের বার যতগুলো করেছিলিস তুই অ্যাপ্লাই করেছিলিস, বাবা বলে কিন্তু এবার দেখ তুই পাস করে গেলি, তার মানে ব্লেসিংসটা কার? এবার কি হলো, মানে যখন ওরা বললো যে আপনার ছেলে সিলেক্টেড, 6 নম্বরে আমার নাম এসেছিল আর কি। ওরা সমস্ত কিছু পাঠালো এবং সব ঠিক ছিল, সব ঠিকঠাক ভাবে চলছিল আর কি। ওখানে অভিনয় শেখানো হয় 2 years ফিল্ম স্কুলে। প্রথম বছর ঠিকঠাক চললো,
সেকেন্ড বছর হচ্ছে আমার জীবনে এমন একটা বড় মানে অন্ধকার নেমে এলো, আমি কমপ্লিট করতে পারলাম না। কেন কি মানে বলা যদি যায় পাবলিককে তাহলেই বলিস না বলিস? অবভিয়াসলি বলা যাবে, কেন বলা যাবে না? আমি চাই যারা আমার ইন্টারভিউটা দেখছেন তারা ইন্সপায়ার হোক। অনেক নিউ কামার্স অভিনয় করতে আসছেন এবং তারা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতে কি বল প্যাক আপ হারিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছেন। তো আমি চাই তাদেরকে ইন্সপায়ার করতে। You know that never thank you that's the inspiration. never give up. Say that. Yeah. তো ঘটনা যেটা হচ্ছে 2015 ডিসেম্বর বাবা এক্সপায়ার করে যায়। সরি অ্যান্ড তারপর থেকে আমার অভিনয়টা কমপ্লিট করা হয়নি আর কি। লিপ স্কুলের স্টাডিটা ওটা কমপ্লিট করা হয়নি কারণ বাবার অফিসিয়াল যেসব দেনা পাওনা সেগুলো নিয়ে, এবং আই হ্যাভ আ সিস্টার, লিটল সিস্টার। সে তখন অনেকটা ছোট, হ্যাঁ সে অনেকটাই তখন ছোট স্টাডি করছে। আমাদের 3.5 বছর। একদম মানে পিঠে ভাই একদম সেটা বাড়িতে গেলে ভালো করে বুঝতে পারবে। ব্যাপার বললাম না, বাবা চলে গেলেন তখন বাড়ির ভেতরে বলো বা বাড়ির বাইরে বলো, সেই সমস্ত মানুষের মানে যে চেহারা থাকে মুখোশের আড়ালে যে অরিজিনাল যে বদনটা, সে বদনটা বাড়ি যখন বেরিয়ে এলো, আই এম ভেরি মাচ সারপ্রাইজ। মাই মম ওয়াজ ভেরি মাচ ডিপ্রেস অ্যান্ড আস্তে আস্তে করে হবে, অনেক আছে কেক টেক একটু করে, অনেকটা সময় আছে তো আপনি হ্যাঁ। তো জাস্ট মানে সেই সময়টা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে। 2 বছর লেগেছে মানে নিজেকে তৈরি করতে, বা পুরো পরিবার সহ মানে আমার বোন বলো আমার মাকে পুরো স্ট্রংলি ভাবে করতে 2 বছর লেগেছে। তার মধ্যেখানে আমি চলে গেলাম বম্বে। বম্বেতে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা বললো যে তুই বাড়িতে বসে এরকম ভাবে ডিপ্রেস হয়ে যাচ্ছিস, ইয়ং ছেলে কি করছিস, তোর তো কোনো কিছুর অভাব নেই, তুই চলে আয়, আমরা দেখে নিচ্ছি। চলে এলাম হাওড়া থেকে গীতাঞ্জলি ধরলাম ডাইরেক্ট বম্বে। আমি জানি না ওখানে গিয়ে কোথায় থাকবো, আমি জানি না ওখানে গিয়ে কি খাবো, আমি জানি না ওখানে গিয়ে আদৌ কাজ পাবো কিনা। আমার যে পকেটে সামথিং কত ছিল, 1000 টাকা ছিল, পুরো মানে আমার জেব খালি, আমি জানি না। আমার বন্ধু বান্ধব বললো চলে আমি দেখে নিচ্ছি। তো গেলাম ওখান থেকে বন্ধু বান্ধব রিসিভ করলো আমাকে। আমি ছিলাম এবং অনেক কিছু দেখেছি সে জায়গা থেকে। সেটা হচ্ছে এশিয়ার বিগেস্ট স্লাম ধারাবি, যেখান থেকে ফার্স্ট আমাদের করোনাটা স্প্রেড করে। তো ধারাবি থেকে আমার জার্নি শুরু হয়। তুই কি গিয়ে ধারাবিতে ছিলিস নাকি? অবভিয়াসলি ওখানে আমার 800 টাকা কিরায় আমি একটা জাস্ট আমার 3জন বন্ধু মিলে থাকতাম ওই ইসলামে, পাবলিক টয়লেট ইউজ করতাম। এবং আমার বন্ধু যারা ছিল তারা একজন ছিল বালাজির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বালাজি একতা কাপুরের বালাজি, ওখানে আরেকজন ইয়েসার্জে কাজ করতো, আরেকজন অভিনেতা। তো আমি অ্যাজ এ অভিনেতা হিসেবে গিয়েছিলাম। পরবর্তীকালে কি দেখলাম যে ওখানে যদি আমি অভিনেতা হিসেবে স্ট্রাগল করি আমি মরে যাব না খেতে পেয়ে। তো আমার এক বন্ধু বললো, বুদ্ধি দিল, তুই একটা কাজ কর, একতা কাপুরের বালাজির এখানে প্রচুর স্পট বয় নিচ্ছে, তুই ঢুকে যা। স্পট বয় হিসেবে ঢুকে অ্যান্ড আমার এখনো মনে আছে তখন সুশান্ত সিং রাজপুতের পবিত্র রিস্তা জিতে হতো আর কি, পবিত্র রিস্তা। ওই পবিত্র রিস্তা যেটা, সেখানে আমি অ্যাজ এ স্পট বয় হিসেবে জয়েন করলাম। আমি জানিও না, আমি তখন আমার সামনে সেই মানুষগুলোকে দেখছি যাদেরকে আমি টিভিতে দেখি, এবং মানে একটা ফিলিং একদম। এবং আমি এটা বলি মানে তাদেরকে যখন সামনে থেকে দেখছি, এবং হয় না যে একটা অ্যাটিটিউড থাকে, আমি তো জাস্ট তাদেরকে চা দিতাম, তাদেরকে করতাম সেভাবে, সেখান থেকে দ্যাট ডট কিসমত। দেন আমার এক বন্ধু বললো, এইভাবে চলছিল আর কি। কারণ আমি দেখছিলাম যে আমার তোমার সকালে ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছি, দুপুরে লাঞ্চ পেয়ে যাচ্ছি, এবং তার সঙ্গে তোমার ওরা একটা অ্যামাউন্ট দিচ্ছে, সেটা আমার কিরায়টা দিতে পারবো। বাড়িতে পাঠানোর কোনো গল্প ছিল না, কারণ বাড়িতে কোনো কিছু তখন তারা এস্টাবলিশ, সব কিছু চালু হয়ে গেছে। সেই করতে করতে আমার আরেকটা বন্ধু বলল যে ভাই তুই কি সারা জীবনে মানে এই স্পট বয় করবি, তুই তো অভিনেতা হিসেবে এসেছিস, তুই একটু স্ট্রাগল কর, আরেকটুখানি ভালো কাজ কর। তখন বললো যে দেখ তোর তো সিভি টিভি কিছু নেই, তোকে একটা জিনিস করতে পারি, ইয়েস রাজে আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি, তোকে আমি 12-13 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে লাগিয়ে দিতে পারি, তুই চলে আয়। আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে অবভিয়াসলি ও চ্যানেল করে আমাকে ঢুকিয়ে দিল। আমার কাজ
গ্রেড বাড়লো, হ্যাঁ তখন ইয়েস ইয়েস ইয়েস, নো স্টার্ট না তখন গলায় ওই গামছা বা টাওয়াল থেকে আমার এলো হাত, ইউনো একটা শার্ট টার্ট পরে ওদের একটা লেগে আছে ইয়েস রাজ, হ্যাঁ তোমার ওই কি হয় যে স্ক্রিপ্ট দেওয়া, ঠিক আছে, আর্টিস্টকে বোঝানো যে ঠিকঠাক ম্যাম চলুন বা স্যার চলুন, আর অ্যাটলিস্ট চা কফি দেওয়ার থেকে আরেক লেভেল উপরে গিয়ে দেন এভাবে চলতে চলতে তোমার কি বলবো মানে আমি নিজে ভাবতেও পারিনি যে আমি যে মানুষটার মানে বিরাট বড় ফ্যান ছিলাম এবং যার ছবি দেখে বড় হওয়া এবং যাকে আমি আইডল স্টিল নাও আমি এখনো মানি, আমি যে তার যখন সারাংশ দেখছি, সারাংশ, আমি মহেশ ভাট স্যারের কথা বলছি, তো মাদ্রাসার কথা বলছি। তো 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 আমি যখন তার সারাংশ দেখছি, অনুপম খেরের এত সুন্দর অভিনয়, তার আগে জিসাম, তার আগে উনি আদার্স যেসব ছবিগুলো করে গেছেন, আমি ওই মানুষটার কাছে পৌঁছানোর পেছনে একটা গল্প আছে এবং সেটাও হতে পারে এই মানে ইয়াসরাজ থেকে আমার এই বন্ধু এতে আর কি। আজকে সত্যি বলতে গেলে ওই বন্ধুটা যদি আমি আমি মানে জানতাম না, সেখানে গিয়ে পরিচয়, ওরা যদি আজকে আমার পাশে না থাকতো আমি আজকে অনুপ্রিয় চ্যাটার্জি হতে পারতাম না, সত্যি কথা বলছি। আমার বাড়ির মানে নিজের ব্লাড রিলেশন যারা আছে, অনুপ্রিয় চ্যাটার্জি আজকে হলি কিভাবে? বলছি 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 আমার নিজের রক্তের মানুষ যারা ছিল তারাই আমার একটা সময় আমাকে পরিচয় দেয়নি। স্যাড রে, এটা হয়ে থাকে, এটা হয়ে থাকে। ইটস নট অনলি ইউ, দেয়ার আর মেনি পিপল। সবসময় ভাবতে হয় কি বলতো, আমি খারাপ আছি, আমার থেকেও খারাপ কেউ আছে।